পূর্বাচলে প্লট দুর্নীতিতে হাসিনা রেহানা টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, রায় ঘিরে আদালতে কঠোর নিরাপত্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন, দেশবাসীর দোয়া কামনা বিএনপি মহাসচিবের। শিক্ষক কর্মবিরতিতে প্রাথমিক মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত, শিক্ষাপঞ্জি বিপর্যস্তের পাশাপাশি দীর্ঘমেয়াদে অচল অবস্থার শঙ্কা। এবং বায়ু দূষণে প্রাণহানির পাশাপাশি কর্মক্ষমতা হারাচ্ছে মানুষ, পরিবার, সমাজ, রাষ্ট্রসহ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব, সচেতনতার তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 এবং তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার বাকি 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বেলা 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। গেল 13ই জানুয়ারি মামলাটি দায়ের করে দুদক। এ বিষয়ে আরও জানাতে জজকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, এই রায়ের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ কি আপনি জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি মহানগর দায়রা জজ যে আদালতটি আছে সেখানে। আমি আপনাকে একটু দেখাতে চাই, এই রায়টি ঘিরে আজকে এখানে ব্যাপক উৎসাহ মানুষের মাঝে কাজ করছে যে এই রায়ে আসলে কি রায় দেয়া হয় এই মামলায়। তো এখানে আসলে আমরা রায় পড়া শুরু হয়েছিল এখানে সকাল 11:30টায়, 11:45টার দিকে আমাদেরকে আইনজীবীরা এসে রায়ের বিষয়ে বিস্তারিত জানান। এখানে পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে বাকি যে 14 আসামি তাদেরকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তার মধ্যে আমি যদি বলতে চাই, শেখ রেহানাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, টিউলিপ সিদ্দিকীকে 2 বছর দেওয়া হয়েছে। তারপর আরও যে অন্যান্য আসামি আছে শেখ হাসিনা সহ, তাদেরকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে আসলে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 6 মাসের জেলের বিধান রয়েছে। এখানে আরেকটি বিষয় বলা যায় যে 17 জন আসামির মধ্যে 16 জনই উপস্থিত ছিলেন না। একজন আসামি এখানে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। তাকে আদালত রায় পাঠ করার পর তাকে জেল হাজতে পাঠিয়েছেন। এখানে আমরা যে আইনজীবীকে জিজ্ঞেস করেছিলাম যে টিউলিপ সিদ্দিকী এই মামলায় কিভাবে সম্পৃক্ত হলেন বা তার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পেলেন। আইনজীবী আমাদেরকে যেটি জানিয়েছেন যে টিউলিপ সিদ্দিকীর বিভিন্ন কল রেকর্ড এবং তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তার তথ্য আদান প্রদানের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এভাবেই এখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ভিত্তিতে আসলে তাদেরকে এখানে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং একই সাথে জরিমানা ধার্য করা হয়েছে। ওয়ালি, জজকোর্ট থেকে যোগ দিয়েছিলেন মফিউর রহমান, বলছিলেন সেখানকার পরিস্থিতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি। ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, চিকিৎসকদের কাছ থেকে আপনি কোনো বক্তব্য পেয়েছেন কিনা এবং সেই সাথে আপনি জানাবেন যে এভারকেয়ার হাসপাতালের বাইরের চিত্রটা কেমন?
জি, ধন্যবাদ অলি। আপনি যেটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই আমরা সংবাদ সংগ্রহ করছি সকাল থেকেই। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর কিন্তু উনি নিউমোনিয়া জনিত যেই কারণটি ছিল সেই কারণে কিন্তু অসুস্থ বোধ করায় তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই কিন্তু উনি এখানেই ভর্তি রয়েছেন। তারপরে যে 27 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলেই কিন্তু ওনাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয় এবং ওনার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বিএনপির যেই সূত্র রয়েছে, ওনার যে মেডিকেল বোর্ড রয়েছে এবং বিএনপির যে মহাসচিব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে যারা দায়িত্বশীল যারা রয়েছেন ওনাদের পক্ষ থেকে আজকে এখন পর্যন্ত কোনো তথ্যই কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এখনো পায়নি। তো যেই কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে ওনার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও সংকটাপন্নর মধ্যেই রয়েছে ওনার শারীরিক অবস্থা, যেটি আমরা বলতে পারি যে অপরিবর্তিতই রয়েছে সেটি আমরা বলতে পারি। এবং যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওনার যে শারীরিক অবস্থা সম্পর্কে যদি দলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়, তথ্য জানানো হয়, তাহলে কিন্তু আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি কিন্তু বেশ ওনার শারীরিক অবস্থা। জি তামজিদ, আপনাকে ধন্যবাদ। তামজিদ বলছিলেন এবারকার হাসপাতাল থেকে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় আজ 2 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। রোববার হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিবেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণের সবশেষ পরিস্থিতি আপনি কি জানতে পেরেছেন, জানতে চাই। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, সেই হত্যাযজ্ঞে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুরও কিন্তু অভিযুক্ত ছিলেন বলে ধরে নেওয়া হচ্ছে। এবং সেই অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ মামলায় আমি যদি আরেকটু স্পষ্টভাবে বলতে চাই, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার আজ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেলা 11টার সময় এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল 2-এ। আজ 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জুলাই যোদ্ধা রাইসুল তিনি কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন। ট্রাইব্যুনাল 2 যেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে গতকাল হাসানুল হক ইনুর পক্ষে তারা আইনজীবীরা একটি রিভিউ আবেদন করে, অর্থাৎ ইনুর বিরুদ্ধে যে সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলোর জন্য ইনুর বিরুদ্ধে রাখা না হয়, একটি রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনটি কিন্তু গতকাল ট্রাইব্যুনাল থেকে খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল, যিনি বিচারপতি রয়েছেন। এছাড়াও হাসানুল হক ইনুর বিরুদ্ধে কিন্তু এই জুলাই আন্দোলনে সুনির্দিষ্ট 8টি অভিযোগ ছাড়াও এই ট্রাইব্যুনালে হাজির করার পরও আরও কিছু অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অর্থাৎ ইনু এই ট্রাইব্যুনালে দাঁড়িয়েই জুলাই আন্দোলনকে সকল বলেছেন, যেটি রাষ্ট্রদ্রোহিতা সমান এবং ট্রাইব্যুনালকে অপমান করার সমান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এবং আমি একই সঙ্গে আজকে এই 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে জানা যাবে আসলে কী হবে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি 39 পৃষ্ঠার যে ছিল সেখানে প্রায় 20 জন সাক্ষীর নাম রয়েছে আমরা জানতে পেরেছি। এবং আমি একই সঙ্গে জানিয়ে রেখি আজকে হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ হাইকোর্টের একটি ছিল ঐতিহাসিক মাজহার হোসেন মামলা, যেটি কিন্তু রায়ের পর 26 বছর পর যে রায়, সেই রায়ের পর একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটি নিয়ে বেশ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা ধারণা করছেন এই রায়ের ফলে জনগণের সদিচ্ছা এবং হাইকোর্ট নির্বাহী বিভাগের থেকে আলাদা হলো, যেটি সবার জন্য মঙ্গল করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। জি মেজবা, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মেজবা রহমান বলছিলেন।
3 এবং 4 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে আজ থেকে শুরু হতে যাওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক স্তরের চলমান বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা না নেয়ার ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। 2 স্তরের শিক্ষকদের পৃথকভাবে কর্মবিরতির ফলে সারা পরীক্ষার সূচি ভেঙে পড়েছে। দীর্ঘমেয়াদী এই অচলাবস্থা শিক্ষাপঞ্জিকে নতুন করে বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। সারা বছর প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় তারা। আজকে পরীক্ষা স্থগিতের জন্য পরীক্ষা হবে না, আমরা চলে যাচ্ছি। বাচ্চাদের উপরে অনেক প্রভাব পড়ে যায় এইগুলি আর কি, যে দাবি দাবা নিয়ে যে বসে, আমাদের কাছে গার্জেন হিসেবে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। সকালবেলায় আমাদের শিক্ষার্থীরা এসেছিল, পরীক্ষা আমরা বর্জন করাতে ছাত্ররা বাসায় চলে গেছে। আমাদের উপজেলা থেকে জানানো হয়েছে যে আপাতত স্থগিত করা হয়েছে পরীক্ষা। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা 11তম গ্রেড চাই, আর আমাদের টাইম স্কেলগুলো যাতে দেওয়া হয়। বারবার মানে সরকারের কাছে আবেদন করছি যে আমাদের 11তম গ্রেডটা দেওয়ার জন্য, কিন্তু সরকার যদি এটা দিয়ে দেয়, আমরা আসলে এতগুলো শিশুর কে জিম্মি করতে চাচ্ছি না। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন রুবায়েত বাপ্পি, তিনি রয়েছেন সেখানে। বাপ্পি, আপনার কাছে জানতে চাই যে পরীক্ষা যে এরকম মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে স্থগিত করা হলো, আমরা জানতে পারছি যে এটি বাচ্চাদের উপর প্রভাব পড়ছে। আপনি কোনো শিক্ষকের সাথে কথা বলেছেন কিনা, তারা কি বলছেন, জানতে চাই আপনার কাছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজ থেকে কিন্তু শিক্ষকরা তারা তাদের লাগাতার যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন। যে কারণে কিন্তু আজকে 1 ডিসেম্বর যেসব স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেসব স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হয়নি। তো আমরা কিন্তু এখন আছি ময়মনসিংহের যে নৌমহল স্কুল, সেই স্কুলে আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই স্কুলে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থী এবং অভিভাবকরা এসেছেন, এবং শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা কিন্তু খারাপ করে তারা কিন্তু বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন এবং অনেকে কিন্তু অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে এই বার্ষিক পরীক্ষার মুহূর্তে এভাবে পরীক্ষা স্থগিত বা বর্জন রাখাটাকে তারা উদ্বেগজনক হিসেবে মনে করছেন। তো আমরা জানতে পেরেছি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, গৌরীপুর সহ বিভিন্ন উপজেলায় আজকে যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেসব প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হচ্ছে না। তো আমরা এই বিষয়ে একজন শিক্ষকের কাছে জানতে চাইবো যে এই যে আপনাদের যে কর্মসূচি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং কি চান। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে, আমরা এর পক্ষে অবস্থান, আমাদের সকল সহকারী শিক্ষকরাই। সে কারণে পরীক্ষা স্থগিত আছে আজকের মতো। আমরা আশা করছি আগামী হয়তো সারাদিনের ভিতরে কোনো প্রজ্ঞাপন জারি হলে আমরা আবার আগামীকালকের পরীক্ষাগুলো গ্রহণ করব। আমাদেরও কষ্ট হচ্ছে যে আমাদের এই সারা বছর আমরা পড়িয়েছি যে শিক্ষার্থীদেরকে, তাদেরকে আমরা আজকে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাটি নিতে পারছি না। আমি আশা করি আমাদের যে অভিভাবকরা আছে, অর্থাৎ মন্ত্রণালয়, অধিদপ্তর, তারা একটি সুচিন্তিত সুন্দর সমাধান দিবেন, যাতে আমরা আগামীকালকে যোগ দিতে পারি। আগামীকাল আজকে যেরকম কর্মসূচি আছে, কর্মবিরতি, সেরকম কর্মবিরতি আমাদের অব্যাহত আছে। তো আমরা আশা করছি যে সেটি আর থাকবে না যদি আমাদের রাতের ভিতরে একটি প্রজ্ঞাপন জারি হয়। আমরা সেই আশাই বুক বেঁধে আছি। তো ওলি শুনছিলেন যে একজন শিক্ষক বলছিলেন যে তারাও চান না যে কোনো অবস্থাতেই তাদের শিক্ষার্থীরা বা এই সমস্যার সম্মুখীন হোক। তারা প্রত্যাশা করছেন যে সরকার যে আজকে রাতের ভেতরেই তাদের সেই দাবি মেনে প্রজ্ঞাপন জারি করবেন, তারপরেই কিন্তু তারা আবার আগামীকালকে থেকে কিন্তু তারা নিয়মিত তাদের দায়িত্ব পালন করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন নিয়ে সর্বশেষ। অলি। জি, রুবায়েত বাপ্পি ময়মনসিংহ থেকে বলছিলেন, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি বায়ু দূষণ মানুষের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে, আর এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ জাতীয় অর্থনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণ মাত্রা 1% বেড়ে গেলেই
মানুষের বিষণ্ণতার হার অন্তত 20 গুণ বেড়ে যেতে পারে। তাই দূষণ কমাতে সর্বস্তরে কাজ করার আহ্বান চিকিৎসকদের। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরা ছিলেন কবির খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকেন। আর এর পুরোটাই দূষিত হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, এটা সহজ সমীকরণ। দুলার জন্য আমার শ্বাসকষ্ট, আমার সবসময় এখানে থাকা লাগে, দুলার জন্য শ্বাসকষ্ট বাইরে গেছে। সবসময় মনে করেন ইনহেলার পকেটেই রাখা লাগে। কাজ অনেক কমে গেছে, ধুলাবালি মানুষের গাড়ি চালাতে পারে না, রাস্তাঘাটে উঠতে পারে না ধুলাবালির কারণে। আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়, কাজ করতে গেলে ধুলাবালি সব দিক দিয়ে মনে করেন যে আমাদের সমস্যা হচ্ছে। কর্মক্ষম মানুষ বারবার অসুস্থ হলে উৎপাদনশীলতা কমে যায়, তাদের চিকিৎসার খরচ বাড়ে, অনুপস্থিতি বাড়ে, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার উপরও চাপ বাড়ে। এত পরিমাণ ধুলায় যদি 10 মিনিট থাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, মানে কাশতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়, কাজ কমে যায় এবং দেখা গেছে বাসায় বসে থাকা লাগে। গবেষণা মতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। গত বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। বিষাক্ত পদার্থ নিচ্ছি শ্বাসের মাধ্যমে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত সমান্তরাল পুরো বডিতে আমাদের বিশুদ্ধ অক্সিজেনটা সাপ্লাই হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে হৃৎপিণ্ডে কাজ করতে হচ্ছে, তখন আমাদের হার্ট ফেল ডেভেলপ করে। এদিকে তো ফুসফুস তো হচ্ছে, হার্টের ডেভেলপ সমস্যা হচ্ছে, সাথে কিডনি, পুরো বডিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে এবং সাথে শ্বাসকষ্টের সাথে সিওপিডি, অ্যাজমা সবই কিন্তু বেড়ে যায় বায়ু দূষণের ফলে। বায়ুমণ্ডলের অতি ক্ষুদ্র ধূলিকণা সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে এবং তা নানা অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। এমন অবস্থায় দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দিলেন এই চিকিৎসক। স্বাস্থ্যগত সমস্যাটা তো বেশি হচ্ছে বায়ু দূষণের ফলে, এবং স্বাস্থ্য যখন সমস্যাটা হচ্ছে, একটা শিশু যখন বড় হচ্ছে, তার বিকাশে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই শিশু কিন্তু আমাদের দেশে কোনো উন্নয়নের কাজে লাগছে না। যারা বয়স্ক তারা যখন সুস্থ হয়ে পড়ছে, চাকরিজীবী যারা আছেন তখন তো সে চাকরিতে যেতে পারছেন না, সে বাসা হয়তো বা সে পঙ্গুত্ব বরণ করে বাসা বসে থাকছেন। সবকিছু মিলে ওভারঅল কিন্তু বায়ু দূষণের ফলে মানুষ যখন স্বাস্থ্যের প্রভাবটা পড়ে, তখন জিডিপিটা অনেকটা কমে যায়। দীর্ঘ সময় বায়ু দূষণের মধ্যে থাকলে মানসিক স্বাস্থ্য এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকিতে বন্দরনগরী চট্টগ্রাম। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এর সঙ্গে নগরীর অবৈধ ও অনুমোদনহীন ভবন ভূমিকম্পে মানুষের বিপদ আরও বাড়িয়ে তুলবে। 7 মাত্রার ভূমিকম্পনে নগরীর হাজারো ভবন ধসে পড়বে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম পাহাড়ে ঘেরা সমুদ্র নগরী, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে ভূমিকম্পের উৎস। সক্রিয় ফল্ট লাইন, জমে থাকা ভূকম্পীয় চাপ আর হাজারো নড়বড়ে ভবনের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিপর্যয়ের কেন্দ্র। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থান এই অঞ্চল। সাম্প্রতিক হালকা কম্পন বাড়িয়ে দিচ্ছে বড় কম্পনের শঙ্কা। বিশেষ করে বাইজিদ, বাকলিয়া, নিউ মার্কেট, চেরাগালি পাহাড়, কাটল্লি সহ পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে ঝুঁকির শীর্ষে। নতুন যে ভবনগুলো নির্মিত হবে, সেই ভবনগুলোর মধ্যে ভূমিকম্প সহনীয় ডিজাইন যেন থাকে, এটা দেখার কিছু দায়িত্ব সিডির উপর অবশ্যই আছে। প্রশাসনের চিহ্নিত নগরীর অবৈধ ও অনুমোদনহীন হাজারো ভবন 7 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো অবস্থায় নেই বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব মিলাই 100 কতটার মধ্যে 22টা অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এই মুহূর্তে 90টার মতো আছে। এই 90টার মধ্যে মানে আমাদের কর্পোরেশন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা এটা যাচাই করছি। দুর্যোগের সময় সংকুচিত রাস্তা, যানজট আর ভবনের ঘনত্বের কারণে উদ্ধার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস। চট্টগ্রাম শহরে যে অপরিকল্পিত যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে, এগুলো তো প্রায় আপনার 60 থেকে 70% আপনার ঝুঁকিপূর্ণ। শুধু অবৈধ নয়, নগরের নতুন পুরনো মিলিয়ে 75% ভবনে রয়েছে কাঠামোগত দুর্বলতা। সঠিক নকশা, ইঞ্জিনিয়ারিং ও রেট্রোফিটিং ছাড়া ভবন ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব নয় বলে জানান নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সমীক্ষা কিংবা গবেষণা বলছে দ্রুত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত শিল্পায়ন,
এবং যারা এই বিল্ডিংগুলোর যে মনিটরিংয়ের দায়িত্বে যারা ছিলেন, এরা যদি ঠিকভাবে বিল্ডিংয়ের উন্নয়নগুলোকে বা এই যে সামগ্রিক উন্নয়নকে মনিটর করতে পারত, তাহলে এই ঝুঁকি কিছুটা কমতে পারত। ভূমিকম্পের আগাম সতর্কতা নেই, তাই প্রস্তুত থাকতে হবে এখন থেকেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল, সঙ্গে থাকছে রাত্রিযাপনের সুযোগও। সকাল 7:15টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 3টি জাহাজ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুল ও আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভোর থেকেই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। সকাল 7:15 থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারাউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ জাহাজ 3টি ছেড়ে যায়। চলতি মৌসুমে প্রথম এই যাত্রায় ছিলেন 1200 পর্যটক। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত স্বপ্নের সেন্ট মার্টিন যেতে পেরে আনন্দিত পর্যটকরা। অনেকদিন ধরে ওয়েট করতেছি যে আসলে কবে খুলবে। অবশেষে ফাইনালি হয়ে গেল আজকে 1 তারিখে। দীর্ঘদিন অফ থাকার কারণে যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু যাওয়া হয় নাই, তো এই প্রথম যাওয়া হচ্ছে। এর আগে থেকে যদি একটু খুলতো তাহলে এত ভিড় হতো না। আজকে মনে হয় ফার্স্ট টাইম, যার কারণে এত ভিড় আমার মনে হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে আমাদের জন্য আবার সেন্ট মার্টিন ওপেন করে দিয়েছে। সেন্ট মার্টিন এখন আর অনিরাপদ নয়, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, জানালেন এই জাহাজ মালিক। সেন্ট মার্টিনে অনিরাপত্তার কোনো কিছু নাই, নিরাপত্তাই আছে। যেহেতু টেকনাফ রুটটা একটু মায়ানমারের যে নিজেদের অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে আমরা ওই রুটটা অ্যাভয়েড করছি। সার্বিক নিরাপত্তা সহ হয়রানি ও অতিরিক্ত রুম ভাড়া নিলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন, পচাবাসি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের ভাড়া বেশি না নেন, এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। আবারও ফিরে এলো প্রবাল, নীলজল আর পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে রাত কাটানোর অপূর্ব সুযোগ। আফরিন পপি, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আবার। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতিতে হাসিনা, রেহানা, টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। রায় ঘিরে আদালতে কঠোর নিরাপত্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন, দেশবাসীর দোয়া কামনা বিএনপি মহাসচিবের। শিক্ষক কর্মবিরতিতে প্রাথমিক মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত। শিক্ষাপঞ্জি বিপর্যস্তের পাশাপাশি দীর্ঘমেয়াদে অচল অবস্থার শঙ্কা। এবং বায়ু দূষণে প্রাণহানির পাশাপাশি কর্মক্ষমতা হারাচ্ছে মানুষ। পরিবার, সমাজ, রাষ্ট্র সহ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব, সচেতনতার তাগিদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।